বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের প্রিয় ছাত্ররা, মধ্যপ্রাচ্যের সরকার ও রাজনীতি এই কোর্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। এইখানে এই তরু তলে তুমি আমি কুতূহলে আর কটা দিন কাটিয়ে যাব প্রিয়, সঙ্গে রবে সুরার পাত্র বিন্দু কিছু আহার মাত্র, আরেকখানি কাব্য হাতে লো। প্রিয় শিক্ষার্থীরা, এরকম রুবাইয়াত বা শায়ের তোমরা শুনেছ কি? ওমর খৈয়াম পারসি কবি, ওমর খৈয়ামের রচিত এটি। অথবা পড়েছ কি সোহরাব রুস্তমের কাহিনী, যেটি শাহনামায় আবুল কাসেম ফেরদৌসি লিখেছিলেন, যেখানে মহাবীর রুস্তমের সন্তান সোহরাবকে তার মা তাহমিনা যুদ্ধক্ষেত্রে না পাঠানোর জন্যে রুস্তমকে জানিয়েছিলেন তার কন্যা সন্তান হয়েছে, এবং পরবর্তীতে বীরের রক্ত যখন সোহরাবের শরীরে জেগে উঠেছে, সে যুদ্ধ করতে মায়ের নিষেধ অমান্য করে বেরিয়ে পড়েছে, এবং এক পক্ষে যোগ দিয়ে যখন দ্বৈত যুদ্ধে অবতীর্ণ হলো, অপর পক্ষে তখন মহাবীর রুস্তম কনফিউজড হয়ে যাচ্ছিলেন, তার মমতা জাগছিল। এই নবীন বীরকে দেখে তিনি নিষেধ করেছিলেন, কিন্তু ওই যে বললাম বীরের রক্ত, সোহরাব সেটাকে মানেনি এবং তারা উভয়ে দ্বন্দ্বে লিপ্ত হলো। অবশেষে সোহরাব পরাজিত এবং শেষ মুহূর্তে সে বলেছিল, আমার পিতা মহাবীর রুস্তম যখন এটা জানতে পারবে, তখন তোমার আর কোনো রক্ষা থাকবে না। এই যে ট্র্যাজিক কাহিনী, এই জাতীয় কাহিনী আমরা কিন্তু এটা টেক্সটেই পড়েছি প্রিয় ছাত্ররা, তোমরা পড়েছো কিনা জানি না। তবে আমার কেন যেন মনে হয় আজও বিশ্বের দেশে যেখানে যুদ্ধ, ইরাকের সাথে ইরানের যুদ্ধ বা মুসলিম ভাতৃপ্রতিম রাষ্ট্রগুলির যে যুদ্ধ, সেখানের কাহিনীগুলিতে আমার যেন এরকমই মনে হয় যে এখানে রুস্তমেরা সোহরাবকে চিনতে পারছে না, অথবা আপনজনকে আপনজন চিনতে পারছে না। তো এই যে পরিসর, এই যে ঐতিহ্য, এই বিশাল ঐতিহ্যের অধিকারী যে দেশ ইরান, তার সাথে আজকে আমরা পরিচিত হব। প্রিয় ছাত্ররা, তোমরা বোধহয় পেপার, পত্রিকা বা মিডিয়া থেকে ইরানের সাথে পরিচিত হয়েছ ইতিমধ্যে। একেবারেই যে ইরান অপরিচিত তা নয়। আন্তর্জাতিক পরিসরে ইরান চিহ্নিত এক ডেভিল স্টেট হিসেবে, যেটা জর্জ ডব্লিউ বুশ 2002 সালে তার স্টেট যে ভাষণ, সেখানেও এই ইঙ্গিত দিয়েছিলেন উত্তর কোরিয়া, ইরান এদের ক্ষেত্রে। তো এইভাবে আমরা আসলে যে পরিচিত, আজ আমরা এই একাডেমিক পরিসরে এই আলোচনায় তোমাদের নতুন ভাবনার খোরাক বা ভিন্ন ন্যারেটিভ ইরানকে জানার পরিসর সৃষ্টি হবে আশা করছি। তৈল সমৃদ্ধ, যেটাকে লিকুইড গোল্ড বলা হয়, মধ্যপ্রাচ্য যেমন তেমনি ইরানও আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোন্দল, বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বিতার পরিসরে চলে এসেছে। আসলে এসো আমরা ইরানের সাথে পরিচিত হই। যে ইরানের ছবি তোমরা দেখছো, এই ইরান সভ্যতার সূচনা লগ্ন থেকেই বলা চলে এই ইরান ধারাবাহিকতা ক্রমে আজ পর্যন্ত চলে এসেছে এক ঐতিহ্য, এক অনন্য ঐতিহ্য, ইতিহাস সমৃদ্ধ এই দেশটি। পশ্চিম এশিয়ার এই যে গুরুত্বপূর্ণ দেশটি, সেটি 1935 সালের পূর্ব পর্যন্ত পারস্য নামেই পরিচিত ছিল প্রিয় ছাত্ররা। রেজা শাহ পাহলভি 1935 সালে এই নামটি প্রদান করেন ইরান, এবং এখন ইসলামী বিপ্লবের পর এখন দেশটির যে রাষ্ট্রীয় নাম, সেটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটি 80-র দশকে
আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা ইরাক ইরান যুদ্ধের কথা প্রাত্যহিক আমাদের টিভি বা রেডিওতে আমরা এগুলি শুনতাম, এবং এখন এটি এক শক্তিশালী রাষ্ট্র, তৈল সমৃদ্ধ রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা কোণঠাসা অবস্থায় দীর্ঘ সময় প্রায় 3 দশক অতিবাহিত হওয়ার পরও এক শক্তিমান ইমেজ নিয়ে টেকে আছে। নিষেধাজ্ঞা অবরোধের 3 দশকেও তাকে ভাঙা যায়নি। নিজস্ব নীতি আর শক্তি নিয়ে টেকে থাকার ঐতিহ্য রয়েছে এই ইরানের। আমরা মানচিত্রে আসো ইরানকে দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসলামী প্রজাতন্ত্র ইরানকে, যেটির আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার এবং এখানে লোক সংখ্যা প্রায় 8.5 কোটি। প্রিয় ছাত্ররা, 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী। ভাষা, রাষ্ট্রীয় ভাষা ফার্সি। এটি বিশ্বের 19তম বৃহৎ দেশ। দক্ষিণ এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইরান 7টি রাষ্ট্রের দ্বারা এর সীমান্ত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান। মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রের 89% শিয়া মুসলিম, 9% সুন্নি মুসলিম আর 2% জরাথ্রুষ্ট, ইহুদি, খ্রিস্টান এরা। প্রিয় ছাত্ররা, সবুজে ঘেরা এই রাষ্ট্রের যেমন সবুজ জঙ্গল রয়েছে, বরফে ঢাকা আলবুর্জ পাহাড়ের অংশ রয়েছে, দক্ষিণে পার্সিয়ান উপসাগর, উত্তরে ক্যাস্পিয়ান সাগর, মরুভূমি, এসব মিলিয়ে ইরান বিশ্বের ওয়ার্ল্ড হেরিটেজের 24টি ওয়ার্ল্ড হেরিটেজ এখানে রয়েছে, যার 22টি সাংস্কৃতিক আর 2টি প্রাকৃতিক। জাতিগতভাবে অত্যন্ত অতিথিপরায়ণ ইরানি এই জাতি। প্রিয় ছাত্ররা, ইরানের রয়েছে এক সুদীর্ঘ সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস। বহু প্রাচীন রাজবংশ পারস্যে রাজত্ব করে সংস্কৃতি ও সভ্যতা গড়ে তুলেছে। সর্বপ্রাচীন একামেনীয় বংশের প্রতাপশালী সম্রাট সাইরাস ও দারাউস তৎকালীন গ্রিস সাম্রাজ্যের জন্য ছিল বিভীষিকা। একামেনীয় সাম্রাজ্যের পার্সিপালিসকে ধ্বংস করে গ্রিক বীর আলেকজান্ডার পারস্য দখল করেন এবং এই আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এখানে সেলুসিড বংশ স্থাপন করেন। এ সময় থেকে পারস্যে পাশ্চাত্য প্রভাব অনুপ্রবেশ করতে শুরু করে। পার্থিয়ান ও সাসানীয় যুগেও প্রাচ্য আর প্রাচ্যের সম্মেলন এখানে ঘটেছে। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে বিস্তৃত যে সভ্যতা, সেটি ইরানের জনগণকে পার্থিয়ান সাম্রাজ্য, সামানিড সাম্রাজ্য, আরবরা বিজয়ের পর থেকে তুর্কি বিজয়ের আগ পর্যন্ত অন্য কিছু রাজবংশ, তুর্কি, মঙ্গল এরা এবং পরবর্তীতে সাফাভি রাজবংশ, কাইজার রাজবংশ এবং শেষ পর্যন্ত 1935 সালে রেজা শাহ পাহলভি বংশের উত্থান এখানে ঘটে এবং 1979 সালে ইসলামী বিপ্লবের পূর্ব পর্যন্ত এভাবেই ইরানের শাসনতান্ত্রিক ইতিহাস এগোয়। এবং প্রিয় ছাত্ররা, একটু আগে তোমাদের যাদের কথা বলছিলাম, এখানে তাদের কয়েকটি বইয়ের নাম তোমাদের দেওয়া রয়েছে। দেখো, আবুল কাসেম ফেরদৌসির শাহনামা রয়েছে, ওমর খৈয়ামের রুবাইয়াত আর শেখ সাদির গুলিস্তা, এই 3টি ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই মানুষে যে এগুলি সম্পর্কিত বাংলায় অনুবাদ বইও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিশেষ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে কোনো স্টলে, বই মেলায় অথবা বইয়ের দোকানেও তোমরা এগুলি পেয়ে যাবে। একই সাথে যেমন এটি সাহিত্য রসে তোমাদের সমৃদ্ধ করবে, সেই সাথে একটি জাতি, তাদের ইতিহাস ঐতিহ্যকেও জানতে পারবে প্রিয় ছাত্ররা।
আমরা এই কোর্সের পরিসরে প্রিয় ছাত্ররা ইরানকে বোঝার চেষ্টা করব। আধুনিক ইরানের শক্তিমত্তার স্বরূপ, তার পররাষ্ট্রনীতি, পারমাণবিক শক্তি অর্জিত হওয়ার পর নিষেধাজ্ঞা অবরোধে অটল থাকা এক ইরান, পরমাণু চুক্তির ফলে আন্তর্জাতিক আসরে বাজারে তার পুনরায় ফিরে আসা, এই সবের পরিসরে আমরা বিশ্লেষণ করব ইরানের রাজনৈতিক গতিশীলতা, ইরানি বিপ্লব, ধর্মীয় নেতাদের শাসনামল এবং ইরানের গণতন্ত্রকে। বস্তুত 20 শতকের শুরু থেকে আমরা আলোচনাকে বিস্তৃত করব, যখন ফিনিক্স পাখির মতো উত্থান ঘটেছিল ইরানের, এবং ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের মধ্যে দিয়ে এক নতুন ইরানের সাথে আমরা পরিচিত হই। সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা, যে ইরান এবং ইরানের অর্থনৈতিক সংস্কারে মর্গান শুস্তারের অবদান। প্রিয় ছাত্ররা, 20 শতকের শুরুতে ইরানে অর্থনৈতিক সংকট মারাত্মক আকারে দেখা দেয়। সরকার দেউলিয়া হয়ে পড়ে। প্রশাসনিক সংকটও অর্থনৈতিক সংকটকে আরও ভয়াবহ করে তোলে। বিদেশি পুঁজি বিনিয়োগ বন্ধ হয়ে যায়। ইউরোপীয় পুঁজিপতিদের অর্থ পরিশোধ করতে অপারগ ইরান অর্থনৈতিক অচল অবস্থা ও রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে মর্গান শুস্তারকে অর্থ বিভাগের প্রধান নিযুক্ত করে। মোহাম্মদ আলী শাহের রাজত্বকালে এই সংকট অবস্থা চরম আকার ধারণ করে পরে তাকে পদচ্যুত করে তার নাবালক পুত্র আহমেদ শাহ 1909 থেকে 1925 পর্যন্ত যিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেন, তিনি সিংহাসনে থাকাকালে 1911 সালে তার যে অর্থমন্ত্রী সানিউদ্দৌলা অর্থনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনার জন্যে ঋণ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিদেশি ঋণের অর্থে নির্ভরশীল ইরান ক্রমশ দেউলিয়া হতে থাকে, এবং রাশিয়া 1900 সালে যে ঋণ ইরানকে দিয়েছিল, সেই ঋণে এমন শর্ত ছিল যা ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল। প্রিয় ছাত্ররা, তো ইরানে সেক্ষেত্রে রাশিয়া বিরোধী এক জনমতের সঞ্চার হয়, এবং এমন একটি কনভেনশন ছিল রাশিয়ার আর ইংল্যান্ডের, যে এককভাবে বৈদেশিক ঋণ আসলে কোনো একটি রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার অবস্থা ছিল না। 1911 সালে প্রগতিশীল ও দেশপ্রেমিক এই সানিউদ্দৌলার মৃত্যুর পর মর্গান শুস্তারকে মজলিস আমন্ত্রণ জানায় ইরানি অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য। এভরি বলেন, মর্গান শুস্তার ইরানে পরিদর্শন ও সংস্কার কার্যক্রম পারস্যের অর্থনীতিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংস্কার কার্যক্রম, পারস্যের যে অর্থনীতি, সেখানে একজন বেসরকারি আমেরিকান বিশেষজ্ঞের প্রথম প্রয়াস ছিল মর্গান শুস্তারের এই প্রয়াস। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন নাসিরুল মুল। দেশের গণতন্ত্রপন্থীরা যাদের নেতা ছিলেন তাকিস দেহ, তিনি দেশ ত্যাগ করেন এবং নরমপন্থীদের মধ্যে বিভেদ বা বিরোধ বন্ধ হয়। একজন আমেরিকান অর্থনীতিবিদ ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্ররা, কারণ ইরান 19 শতকে রুশ প্রতিযোগিতার এক প্রভাব ক্ষেত্রে পরিণত হয়, এবং ইরান ইউরোপীয় এই দুই শক্তির বিপরীতে একটি তৃতীয় শক্তি ব্যবহার করতে চেয়েছিল, যাতে করে ওই দুই শক্তির প্রভাব প্রতিপত্তিকে হ্রাস করা যায়। এই দুই সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিপরীতে একটি গণতান্ত্রিক ও উদারপন্থী দেশ থেকে উপদেষ্টা গ্রহণ করতে আগ্রহী ছিল ইরানের জনগণ। এভরি যেটা বলেছিলেন, আমেরিকার চিকিৎসক
মিশনারি শিক্ষকবৃন্দ তাদের সততা ও একাগ্রতা দ্বারা ইতোপূর্বে ইরানিদের আস্থা অর্জন করেছিল। সেই প্রেক্ষিত থেকে এবং সুস্তারের আগমনের পূর্বেই ইরানের যে অর্থনৈতিক অবস্থা তার প্রেক্ষিতে আসলে সুস্তারকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি এসে কিছু অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন, যেটি ইরানকে তার অর্থনীতি সংস্কারে, তার বৈদেশিক ঋণ ভার কাটিয়ে ওঠার ক্ষেত্রে এবং প্রগতিশীল হওয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। কীরকম পদক্ষেপ নিয়েছিলেন তিনি? অর্থনৈতিক পদক্ষেপকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই প্রিয় ছাত্ররা, মর্গান সুস্তার এসে যেটি অনুভব করেন ইরানে, যে অর্থ দপ্তর পরিচালনা করার নির্দিষ্ট কোনো স্পষ্ট নিয়ম কানুনই তিনি এখানে দেখতে পাননি। এমনকি দপ্তর অবকাঠামো সেখানে ছিল না। সমগ্র দেশের রাজস্ব যে ব্যবস্থা সেটি ছিল মুস্তাউই নামধারী কতিপয় কর্মচারীদের উপর। এরা বংশ পরম্পরায় কর্মরত ছিল। রাজস্ব এলাকা, যার নাম এক একটি এলাকাকে ইস্তফা বলা হতো, যদিও এই মুস্তাউইরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন, কিন্তু রাজস্ব প্রদানকারীরা সরকারকে প্রদত্ত নিজস্ব হারে রাজস্ব দিতেন না। এছাড়া নিম্ন স্তরে কিছু দুর্নীতিও ছিল। এইগুলি সমাধানের জন্য ইরানি সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছেও। বিশেষ করে সংবিধান প্রবর্তিত হলে ভুসুকুদ্দৌলা তৎকালীন এক প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ে নানাবিধ সংস্কার এনে রাজস্ব আদায়ে পদ্ধতিগত উন্নয়ন সাধন করেন, কিন্তু তার নিযুক্ত কর্মচারী এরা যথেষ্ট যোগ্য এবং তাদের কর্মদক্ষতা সন্তোষজনক ছিল না। উপরন্তু তারা মোটা বেতন ভোগ করতেন। এই সব অবস্থার পরিসরে রাজস্ব আদায়ের পন্থা নিয়ে সেখানে নানান গবেষণার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখতে পাই মর্গান সুস্তারের বিভিন্ন অবদান। সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই বলতে চাই, তিনি আসলে অর্থ বিভাগকে অর্থ মন্ত্রণালয়কে পুনর্গঠিত করেন এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন মর্গান সুস্তার। 1911-তে দায়িত্ব গ্রহণের সময়, যে সময়ে তিনি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি সমগ্র ইরানকে 8টি ভাগে ভাগ করে ফেলেন। ফার্স ও পারস্য উপসাগর, আজারবাইজান, কুর্দিস্তান, গিলান, মাজেন্দ্রান ও গুরগান, খুজিস্তান, বুরজাদ ও ইস্পাহান, তেহরানের মধ্যবর্তী এলাকা কুম ও সাভে। এইভাবে 8টি ভাগে প্রশাসনিক ভাগ করে সুষ্ঠুভাবে রাজস্ব আদায় ও পর্যালোচনার জন্য একটি সাধারণ বিভাগও প্রতিষ্ঠা করেছিলেন। একটি সাধারণ হিসাব বিভাগ নামে একটি দপ্তর স্থাপন করেছিলেন। এই বিভাগের অধীনে কেন্দ্রীয় সরকারের আরেকটি দপ্তর ছিল, যেটি কর্মচারীদের বেতন প্রদানের জন্যে। এছাড়া আরও যেটি করেছিলেন, এখানে পয়েন্ট আকারে রয়েছে, দেখো প্রিয় ছাত্ররা, দুর্নীতি দমনের জন্যে, রাজস্ব আদায় এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি দমনের জন্যেও একটি দপ্তর প্রতিষ্ঠা করা হয়। সরকার তহবিল থেকে চেকের মাধ্যমে, ট্রেজারিতে প্রদত্ত চেকের মাধ্যমে আসলে এই বেতন ভাতা দেওয়া হতো। সুস্তার যোগদানের পূর্ব পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর ছিল এবং আশা করা হতো, সুস্তারকে নিয়ে আশা করা হয়েছিল যে রাজস্ব বিভাগের যাবতীয় দুর্নীতি নির্মূল করে রাজস্ব আদায়ের মাত্রা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন তিনি সাধন করতে পারবেন। সুস্তার এসে রাজস্ব মন্ত্রণালয়কে পুনর্গঠিত করেন এবং প্রাণ সঞ্চার করেন। অপ্রয়োজনীয় বিভাগগুলিকে বিলুপ্ত করে সাধারণ হিসাব রক্ষণ বিভাগটি রাখা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন একজন মহাপরিচালকের দায়িত্বে তিনি সেটি ন্যস্ত করেন।
সুস্তার এই বিভাগের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন এবং এই বিভাগের মহাপরিচালক ছিলেন আবদুল্লাহ মুস্তাউফি। তিনি তার দপ্তর তেহরানের আতাবেক পার্কে সুস্তারের অফিসে ন্যস্ত করেন। রাজস্ব সংস্কারের এই যে প্রচেষ্টা, এটি আসলে 1907 সালেই শুরু হয়েছিল প্রিয় ছাত্ররা, যার মধ্যে কিছু পদক্ষেপ যেগুলি ইতোপূর্বে গ্রহণ করা হয়েছিল: রাজস্ব এলাকা পুনর্নির্ধারণ, অবসর ভাতা ও অনুদানের পরিমাণ হ্রাস, নতুন কর প্রবর্তন, বেতনের পরিবর্তে খাস জমি বন্টনের ব্যবস্থা এগুলিকে বাতিল করা, এসব মিলিয়ে এক ধরনের ব্যবস্থা যেটা টুইউল ব্যবস্থা বলে পরিচিত, সেইটি আসলে শুরু হয়েছিল। কিন্তু ইরানি মজলিস এই যে সমস্ত প্রচেষ্টা করছিলেন, 1908 সালে যখন ইরানি মজলিস বোমা বর্ষণের মধ্যে দিয়ে ধ্বংসপ্রাপ্ত হয় এবং মজলিসকে বিলুপ্ত করা হয়, এই অর্থনৈতিক সংস্কার বাধাগ্রস্ত হয়ে পড়ে। সুস্তার এসে নতুন পরিবর্তন রেট প্রবর্তন করেন, কিন্তু রাজনৈতিক সংকটের কারণে তার এই প্রচেষ্টা প্রভূত পরিমাণে কার্যকর হয়নি। কিন্তু দিগন্তে এক আলোর ইশারা বা পরিবর্তনের ইঙ্গিত মর্গান সুস্তার স্থাপন করেছিলেন, যেটি পরবর্তীতে ইরানকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর পথ দেখিয়ে। তার প্রথমত যে প্রচেষ্টাটি সুস্তারের ছিল, সেটি হচ্ছে ইরানকে বৈদেশিক ঋণের কবল থেকে রক্ষা করা, যেটি তিনি পরিবর্তন রেটের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। অর্থ মন্ত্রণালয়কে পুনর্গঠিত করে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ বিভাগের দ্বারা সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার পদ্ধতি তিনি সৃজন করেছিলেন। সুস্তারের সংস্কারের আরেকটি দিক ছিল নগদ অর্থ আমদানি বা ক্যাশ ফ্লো, যার ফলে তাৎক্ষণিকভাবে লেনদেন করা সম্ভবপর হয়। আর সুস্তার বিদেশি ঋণ, দেখো পয়েন্টটি, বিদেশি ঋণ এর সুষ্ঠু ব্যবহারের ব্যাপারে যত্নশীল হয়েছিলেন। মজলিসের অনুমোদনক্রমে ব্রিটিশ ইম্পেরিয়াল ব্যাংক ইরানকে 1,25,000 পাউন্ড স্টার্লিং ঋণ দেন। এই ঋণ মর্গান সুস্তার প্রয়োজন মাফিক ব্যবহার করতেন, যাতে আর কোনো ঋণ গ্রহণ করতে না হয়। হিসাব পরিচালক আবদুল্লাহ মুস্তাফির ভাষায়, সুস্তার ঋণের প্রবাহকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারণ তিনি জানতেন ঋণে জর্জরিত কোনো দেশ এর অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। নির্দিষ্ট হারে রাজস্ব আদায়ের পর সুস্তার গুরুত্ব দেন। এ ঋণের অর্থে সরকারি কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা ফিরে আসে। এই ঋণের অর্থে সামরিক মন্ত্রণালয়ের বহু দাবি দাওয়া পূরণ করা হয়েছিল, কিন্তু অপচয়ের মাত্রা গিয়েছিল কমে। এভাবে প্রশাসনিক কাঠামোতে সুস্তার গতিশীলতার সৃষ্টি করেন। সুস্তার তার বিখ্যাত বই স্ট্রাগলিং অফ পার্সিয়া, যেটি 1912 সালে প্রকাশিত, সেখানে তার কাজের সম্পর্কে এভাবে বলেছিলেন: ইরানের সাংবিধানিক আন্দোলনের প্রেক্ষিতে গৃহযুদ্ধের মারাত্মক ও ভয়াবহ ফলাফলের উল্লেখ করে তিনি বলেছিলেন, বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইরান অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। এই বিপর্যয় এড়াতে সরকার তার সাহায্য কামনা করেন। তিনি অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে মজলিসে অনুমোদনের জন্য এক বিল উত্থাপন করেন প্রিয় ছাত্ররা, যার ফলে তিনি ট্রেজারার জেনারেল এই পদে অভিষিক্ত হন। রাজস্ব আদায়, হিসাব রক্ষণ, পরিদর্শন, আয় ব্যয়ের খাত নির্ণয় ইত্যাদি সকল দায়িত্ব তিনি নিজের হাতে রেখেছিলেন। এভরি মন্তব্য করেন, এই যে বিল এবং এই যে কার্যক্রম, সেটা সুস্তারকে ইরানি সরকারের একজন অনুগত কর্মচারীর স্থলে একজন নীতি নির্ধারকে পরিণত করেন। প্রিয় ছাত্ররা, মর্গান সুস্তার
ইরানের অর্থনীতিকে একটি আধুনিক পদ্ধতিগত কাঠামোতে এনে উপহার দেন ইরানবাসীকে। যদিও ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে তিনি খুব বেশি দিন এখানে কাজ করতে পারেননি। বস্তুত বলা যায় রাশিয়ার প্রভাব এর ফলে একসময় মজলিস ভেঙে গেলে পরবর্তীতে মন্ত্রণালয় তাকে তার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্যে বাধ্য করেন এবং তিনি ফিরে যান। তবু তিনি ইরানের এই অর্থনৈতিক পুনর্বিন্যাসে বা সংস্কারে যে ভূমিকা রেখেছিলেন, ইরানবাসীরা আজও পর্যন্ত তার সেই অবদানের ঋণী এবং তারা এগিয়ে চলছে এক নতুন পথ ধরে। আমরা প্রিয় ছাত্ররা পর্যায়ক্রমে এই ক্রমশ শক্তিশালী এক উদীয়মান শক্তি ইরানের রাজনৈতিক পরিসরে, ইরানের গণতন্ত্র, ইরানের শাসন ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলি পরিচিত হব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো তোমরা। পরের ক্লাসে ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।